মেয়েরা আমরা অভিব্যক্তি পড়ছি। আগের দিনকে ল্যামার্কবাদ অবধি পড়া হয়েছে, আশা করছি তোরা পড়েছিস। অভিব্যক্তি পড়তে গেলে আমরা যে দুজন বিজ্ঞানীর নাম সব থেকে বেশি পাবো অভিব্যক্তি সম্পর্কে জানতে গেলে, সেই দুজন, একজন হচ্ছে ল্যামার্ক আর আরেকজন হচ্ছে ডারউইন। ল্যামার্কবাদ তো আমরা পড়েই ফেলেছি আগের ভিডিওতে। আজকে আমরা পড়ব ডারউইনবাদ। অভিব্যক্তি সম্পর্কে ডারউইন কি বলে গেছেন সেই সম্পর্কে আমরা জানব। ল্যামার্ক যা বলে গেছেন তার ত্রুটি, তার সপক্ষে, তার বিপক্ষে সমস্ত প্রমাণ আমরা দেখেছি, এবং ল্যামার্কবাদ কতটা গ্রহণযোগ্য সেটা এই ডারউইনবাদ পড়লে আরও বুঝতে পারবো, যে ল্যামার্কবাদকে সম্পূর্ণ আমরা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না। ডারউইন কে ছিলেন? যেমন ল্যামার্কও একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, চার্লস ডারউইন তিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। তিনিও একজন স্বনামধন্য, মানে এখন যদি আমরা অভিব্যক্তিতে কোনো কিছু বলি সবার আগে আমরা ডারউইনের কথা বলবো, এতটাই ডারউইনের মতবাদকে গ্রহণ করা হয়েছে। চার্লস ডারউইন ইংল্যান্ডের শ্রেষ্ঠবাড়ি নামক একটি স্থানে জন্মগ্রহণ করেন। তিনি, তার খুব নেশা ছিল বিভিন্ন জায়গায় ঘোরার, দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াতেন, বিভিন্ন জায়গার সমস্ত জিনিসপত্র মানে জীবদের কালেক্ট করতেন। উনি নেচারকে ভীষণ ভালোবাসতেন। তো ওনার একটা জাহাজ ছিল MS বিগল, আমরা এই নামেই জানি জাহাজটা, তোদের বইতেও আছে HMS বিগল। সেই জাহাজ করে উনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন, এবং এটা একটা গল্প, জানিস তো, ভীষণ সুন্দর। ডারউইন যখন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যায়, ওখানকার ফিঞ্চ কি চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি, ওই পাখিদের দেখে, তাদের ঠোঁটের আকৃতি দেখে উনি নানান তথ্য, যে অভিব্যক্তি হয়েছে, একটা নতুন জীবের সৃষ্টি হয়েছে কি না, পরিবেশের পরিবর্তনের জন্য, খাদ্য অভ্যাসের পরিবর্তনের জন্য, সে সমস্ত তথ্য তিনি তার বইতে লিখে দিয়ে গেছেন। তার বইটার নাম প্রাকৃতিক নির্বাচনবাদ, আমরা তাদের মতবাদকে বলে থাকি, আর বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঝরঝরে মুখস্থ করে ফেলবে। ডারউইনের লেখা বইটার নাম একদম মুখে যেন সঙ্গে সঙ্গে চলে আসে, আমাদেরও এখন কেউ জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, উইথ স্পেলিং খুব ভালো করে পড়বেন। আর ডারউইন তার ভ্রমণের অভিজ্ঞতা, তার নমুনাগুলোর ওপর, ওই যে বললাম ফিঞ্চ, অনেক ছোট ছোট পাখি, সেগুলোকে পর্যবেক্ষণ করে যা যা অভিব্যক্তি সম্পর্কে মতবাদ দিয়ে গেছেন, সেগুলো যুগান্তকারী মতবাদ, সেগুলোই অভিব্যক্তির সবথেকে গুরুত্বপূর্ণ মতবাদ। সেই মতবাদগুলোকে একটি বইয়ের মধ্যে রাখা হয়, সেই বইয়ের নাম তো পড়লেই, আর সেই মতবাদগুলোকে বলা হয় ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। দেখ, প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন, নেচার যাদের সিলেক্ট করছে, সেই মতবাদকে বলা হয় কি, প্রাকৃতিক নির্বাচনবাদ। এখন তার মতবাদটা পুরো গল্প, তোরা যেরকম গল্প মনে রাখিস পুরো গল্পের মতো। দেখ, আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, আমি পয়েন্টগুলোকে, তোরা এই পয়েন্ট মনে রাখলি, আর একটার সঙ্গে আর একটা পয়েন্ট না ভীষণভাবে যুক্ত। আমাদের জীবেদের একটা সহজাত প্রবৃত্তি, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। কীভাবে না, প্রচুর হারে কী করব, বংশবৃদ্ধি। সে বিভিন্ন জীব বিভিন্নভাবে তার বংশবৃদ্ধি করে, এটা একটা সহজাত বৈশিষ্ট্য। যেমন উদাহরণ আছে, দেখ, একটা সলমন ফিশ, স্ত্রী সলমন ফিশ 3 কোটি ডিম পারে একটা প্রজনন ঋতুতে। তারপরে একটা ঝিনুক কটা ডিম পারে, 12 কোটি। একজোড়া হাতি যে পরিমাণ হাতি উৎপন্ন করে, যদি সব হাতি বেঁচে থাকতো তাহলে 750 বছরে হাতির সংখ্যা প্রায় কত হতো, 1,90,00,000। যদিও এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, হাতি কিন্তু 12 বছরে একটা সন্তান দেয়। তার মানে হাতিদের একটা প্রবৃত্তি দেখতে পাচ্ছিস, মানে তাদের সংখ্যা বৃদ্ধি করার। যদিও 12 বছরে একটা, কিন্তু যদি সবাই বেঁচে থাকতো তাহলে 750 বছরে কত হতো, 1,90,00,000।
ক্যান ইউ ইম্যাজিন? তাহলে আমাদের এটা জীবের একটা প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের মানুষের যাতে অস্তিত্ব বজায় থাকে তার চেষ্টা করি, তাই তো? ঠিক সেই হারেই জীবরা সেই জন্য কী করে, অত্যাধিকারে বংশবৃদ্ধি করে। যদি ওভার পপুলেশন হয়ে যায়, অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যায়, তাহলে কী হবে? পৃথিবী তো আর বাড়ছে না, তাহলে জায়গার অভাব হবে, খাদ্যের অভাব হবে। দেখ তার পরের পয়েন্টই তাই, সীমিত খাদ্য ও বাসস্থান। ভূপৃষ্ঠের আয়তন কিন্তু সীমিত, বাসস্থানও সীমিত, সেই জন্য যেই অতিরিক্ত সংখ্যায় বৃদ্ধি হচ্ছে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোর কী হয়ে যাচ্ছে, টান পড়ছে, খাবারের টান, বাসস্থানের টান। আর এই টানটার জন্যই কী হবে না, একে অপরের সঙ্গে বেঁচে থাকার লড়াই হবে। আমার ওই জায়গাটা চাই, তবেই আমি বেঁচে থাকবো। তোর বাড়িতে 4 জন লোক, তা সেই খাবার 1 মাস চলে। হঠাৎ করে যদি 8 জন লোক হয়ে যায়, তাদের কি 1 মাস চলবে? 20 দিনে খাবার শেষ হয়ে যাবে। তাহলে তোকে কি করতে হবে? খাবারের জোগান করতে হবে। তাহলে সীমিত খাদ্য বাসস্থান, আর না হলে ওই আরও 4 জন লোককে কি করে দিতে হবে, নিজের জায়গা থেকে সরিয়ে দিয়ে তোদের ওই জায়গাটা কী করে নিতে হবে, দখল করে নিতে হবে। এই দখলের লড়াই, তাকেই আমরা কি বলবো, জীবন সংগ্রাম। দেখ, বেঁচে থাকার লড়াই, ওই অল্প জায়গার মধ্যে নিজেকে বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য একটা কঠিন প্রতিযোগিতা হয় জীবের মধ্যে। সেই কঠিন প্রতিযোগিতাকেই বলা হয় কি, অস্তিত্বের জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই সংগ্রাম আবার 3 রকমের। কি কি না, একটা হচ্ছে নিজের প্রজাতির মধ্যেই সংগ্রাম। নিজের প্রজাতি মানে একটা সিংহের সঙ্গে আর একটা সিংহের লড়াই। কার জন্য না, একটা হরিণ সামনে দাঁড়িয়ে আছে তাকে খাওয়ার জন্য। ওই সিংহ আর সিংহে মানে একই প্রজাতির, দুটো সিংহ মানে একই প্রজাতির লড়াই, তাকে আমরা কি বলবো না, অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর একটা হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির, তাহলে ওই হরিণটা আবার সিংহ থেকে বাঁচার চেষ্টা করবে, তার জন্য তাকে লড়াই করতে হবে। সেই সিংহের সঙ্গে হরিণের যে লড়াই, দুটো ভিন্ন প্রজাতি, তাকে আমরা কি বলবো, আন্তঃপ্রজাতির সংগ্রাম। আর একটা সংগ্রাম আমরা এখনও করে চলেছি, সেটা হচ্ছে কি, প্রকৃতির সঙ্গে সংগ্রাম। এই কিছুদিন আগেই আমফান হয়ে গেল, আমরা যারা টিকে গেছি, যারা পারেনি, যাদের ঘরদোর ভেসে গেছে, কত জীব মারা গেছে, প্রকৃতির সঙ্গে লড়াইয়ের কোনো শেষ নেই। তাহলে বেঁচে থাকার জন্য 3 রকমের জীবন সংগ্রাম হচ্ছে। একটা নিজের প্রজাতির মধ্যে, সেটা একটা দুটো ভিন্ন প্রজাতির মধ্যে, সেটা আন্তঃপ্রজাতি, আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে লড়াই। এবার এই সংগ্রামের ফলে মানে জীবেদের মধ্যে কিছু পার্থক্য বা ভেদ থাকছে। কোনো জীবই অবিকল একরকম হয় না। আমরা মানুষ, তাও কি আমরা জেরক্স কপি একে অপরের? না, আমাদের মধ্যেও কি আছে, পার্থক্য আছে। না হলে তো সবাই একই রকম দেখতে হয়ে যেতাম, তাই না? তাহলে প্রত্যেকটা জীব আলাদা আলাদা। পৃথিবীতে দুটো জীব কখনোই একই রকম অবিকল হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এমনকি একই পিতামাতার দুটো সন্তানের মধ্যেও কি থাকে, কিছু পার্থক্য থাকে। তোরা বুঝতে পারবি, তোদের ভাই বা বোন বা দিদি থাকলে দুজনেই কি একই রকম নোস দেখবি। ডারউইন মনে করেন যে অবিরত এই ত্রিবিধ সংগ্রাম, ত্রিবিধ মানে 3 রকমের সংগ্রাম, আন্ত আর পরিবেশের মধ্যে যে সংগ্রাম, এই সংগ্রাম হচ্ছে বলেই এই পার্থক্যযুক্ত জীবের সৃষ্টি হচ্ছে। এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্ট, এই 3 রকমের লড়াইয়ের জন্য জীবের মধ্যে কি পাওয়া যাচ্ছে না, পার্থক্যগুলো স্পষ্ট হচ্ছে, যা প্রজননকালে অপত্যের দেহের মধ্যে সঞ্চালিত হতে থাকে এবং শেষে গিয়ে জীবের বৈশিষ্ট্য হয়ে যায়। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্যগুলোই কি করে না, নতুন নতুন প্রজাতির সৃষ্টি করে। এবার এই যে যারা জীবন সংগ্রামে লুপ্ত হলো, ছোট ছোট পার্থক্য নিয়ে জীবন সংগ্রাম থেকে অর্জন করলো, করে পরবর্তী জেনারেশনে দিল, সেই পার্থক্যগুলো যদি পরিবেশের অনুকূল হয়, অর্থাৎ প্রকৃতি যদি তাকে মেনে নেয়, তবেই সে জীবন সংগ্রামে কি হয়ে যাবে, জয়ী হয়ে যাবে, তারই বেঁচে থাকার অধিকার থাকবে। অর্থাৎ তো একটা হরিণ আর একটা সিংহের লড়াই হলো, হরিণকে সিংহ খেয়ে নিল, তাহলে হরিণটা আস্তে আস্তে যদি হরিণের বংশবৃদ্ধি না হয়, হরিণ দিন দিন কী হবে, কমতে থাকবে। অর্থাৎ পার্থক্য
পার্থক্যযুক্ত যে জীবগুলো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভেদ বা প্রকরণযুক্ত যে নতুন প্রজাতিগুলো সৃষ্টি হলো, তারা যদি প্রকৃতির মধ্যে বেঁচে থাকবার শক্তি পায়, জীবন সংগ্রামে জয়ী হয়, তারাই একমাত্র কি হবে, বেঁচে থাকবে। বাদবাকিরা কি হয়ে যাবে, যারা হেরে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর প্রকৃতি যে বেঁচে থাকবে, যে জীবন সংগ্রামে জয়ী হবে, প্রকৃতি তাকেই কি করবে, নির্বাচন করবে। তাকেই বলা হয় কি, প্রাকৃতিক নির্বাচনবাদ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা, ডাইনোসর নিজেকে টিকিয়ে রাখতে পারেনি, কারণ ডাইনোসর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে থাকতে পারেনি, তাই ডাইনোসর কি হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। কিন্তু যারা পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে টিকে আছে, তারা কিন্তু পৃথিবীতে কি হয়ে গেছে, থেকে গেছে। অর্থাৎ প্রকৃতি তাদের কি করে নিয়েছে, সিলেক্ট করে নিয়েছে, নির্বাচন করে নিয়েছে। বিভিন্ন ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় যারা বেশি সুযোগ সুবিধা পাবে, তাদেরই প্রকৃতি কি করে নেবে, নির্বাচন করে নেবে। একেই আমরা কি বলবো, প্রাকৃতিক নির্বাচনবাদ। এবার যাকে প্রকৃতি নির্বাচন করে নিল, যে প্রজাতিটাকে, সেই কি হবে, পরবর্তীকালে নতুন প্রজাতির উৎপত্তি ঘটাবে না। এই অনুকূল প্রকরণগুলো, ওই যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটা জেনারেশন থেকে তার পরের জেনারেশনে সঞ্চারিত হবে এবং নতুন প্রজাতির উৎপত্তি ঘটাবে। পুরো একটা গল্প কি করে ইভলিউশন হচ্ছে, কি করে নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে, ডারউইন এই 7টা পয়েন্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। জীবের চেষ্টা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করা, বংশবৃদ্ধি যত হবে, খাদ্য বাসস্থানের তত কি হবে, সংকট হবে। এই খাদ্য বাসস্থান নিজেদের পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে কি হবে না, বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত হবে। 3 রকমের জীবন সংগ্রাম, তাতে যারা ভেদ বা প্রকরণযুক্ত 3 রকম জীবন সংগ্রাম থেকে নানা পার্থক্য, নানা ভেদযুক্ত জীবের উৎপত্তি হবে। এই ভেদ বা প্রকরণযুক্ত জীবগুলোর মধ্যে যারা যোগ্য, যারা জীবন সংগ্রামে জয়ী হবে, তারাই টিকে যাবে, তাদেরই প্রকৃতি কী করে নেবে, নির্বাচন করে নেবে এবং পরবর্তী জেনারেশনে গিয়ে ওই বৈশিষ্ট্যর দ্বারা নতুন প্রজাতির উৎপত্তি হবে। এই হলো ডারউইনের মতবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। এবার তোরা ডারউইনের মতবাদের একদম শেষে চলে আয়। দেখ, নতুন বইটা একটু খুলে নে, 100 পাতায় দেখ, শেষের দিকটায় আয়। সেখানে ডারউইন বলেছে, ডারউইন যা বলে গেছে ল্যামার্ক পুরো তার অন্য কথা। ল্যামার্কের সঙ্গে ডারউইনবাদের তত্ত্বের কোনো মিল নেই। ল্যামার্ক কী বলেছিলেন, যে জিরাফগুলোর গলাগুলো ছোট ছোট ছিল, তারা ওপরের পাতা খাওয়ার চেষ্টা করতে করতে ধীরে ধীরে লম্বা গলা যুক্ত জিরাফের উৎপত্তি হয়েছে। কিন্তু ডারউইন বলছে না, ডারউইন বলছে ছোট গলার জিরাফও ছিল, বড় গলারও জিরাফ ছিল, দুটোর মধ্যে পার্থক্য। একই জিরাফ, কিন্তু দুজনের মধ্যে ভেদ বা পার্থক্য রয়েছে, কেউ ছোট গলার, কেউ বড় গলার। এখন ছোট গলাগুলো জীবন সংগ্রামে জয়ী হতে পারলো না, কারণ তলায় তো খুব কম্পিটিশন, তলার ঘাস ওরা পাচ্ছে না খেতে, তাহলে খাদ্যের জন্য তাদের ওপরের ঘাস খেতে হচ্ছে, কিন্তু ছোট গলার জন্য তারা ওপরের গাছের পাতা খেতে পাচ্ছে না, ওপরের ঘাস নয় সরি, ওপরের গাছের পাতা খেতে পাচ্ছে না। কিন্তু যাদের লম্বা গলা জিরাফ, তারা ওপরের গাছের পাতাগুলো খেতে পাচ্ছে। তাহলে এই দুজনের মধ্যে কে জয়ী হলো, যার লম্বা গলা, যার ভেদ বা প্রকরণটা প্রকৃতি কি করে নিল, সিলেক্ট করে নিল, সেই হলো যোগ্য এবং কালক্রমে সেই টিকে গেল। তাই এখন সকল জিরাফের গলায় কি, লম্বা। নতুন প্রজাতির সৃষ্টি হলো, ছোট গলার জিরাফ কি হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল। ডারউইন এই উদাহরণটার মাধ্যমে তার তত্ত্বকে কি করে দিয়ে গেছে, সম্পূর্ণ জাস্টিফাই করে দিয়ে গেছেন, ব্যাখ্যাটা সম্পূর্ণ সঠিক সেটা বলে দিয়ে গেছেন। এইবার ডারউইনের যে এই যে আমি তোদের যে এই তত্ত্বটা দিলাম, এই 7খানা তত্ত্ব ছোট্ট করে সংক্ষিপ্ত সার রয়েছে, এটা একটু নিজেরাই পড়ে নিতে পারবি। দেখ, অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য বাসস্থানের
জিনিস ধ্রুবক, সেটা কিন্তু বাড়ছে না। তার জন্য কি হবে? অস্তিত্বের সংগ্রাম। অস্তিত্বের সংগ্রাম 3 রকমের। তার জন্য কি হবে না পার্থক্যযুক্ত জীবের সৃষ্টি হবে। পার্থক্যযুক্ত জীব থেকে কি হবে? যে যোগ্য, ওই যে ছোটো গলা বড় গলা 2 রকমেরই জিরাফ, কিন্তু যে যোগ্য সে টিকে যাবে, উদ্বর্তন হবে। যোগ্যতমের জয়লাভ থেকে কি হবে? প্রকৃতি সিলেক্ট করবে, না লম্বা গলার জিরাফকেই প্রকৃতি সিলেক্ট করে নিল। প্রকৃতি সিলেক্ট করে নিল মানে সেই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যেতে থাকবে এবং নতুন প্রজাতির কি হবে? উদ্ভব হবে। এখন ডারউইনও যে মতবাদ দিয়ে গিয়েছিলেন তাতেও কিছু রকমের কি আছে না ছোট ছোট ত্রুটি আছে। সেই ত্রুটিগুলোকে বিজ্ঞানী ওয়াইসম্যান, হুগো দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন এই 4 জন বিজ্ঞানী ওই মতবাদকে আবার নতুনভাবে একটু বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাকে নামও দেওয়া হয়েছে। সেটা যেহেতু বেশিরভাগটাই ডারউইনের তত্ত্বটা সঠিক, কিছুটা ছোট ছোট জিনিসগুলো পার্থক্য হয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করেছেন তারা। তাই ওই ডারউইনের মতবাদটাকেই তারা নাম দিয়েছেন কি? নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষবাদ। ঠিক আছে? এবার সেই ডারউইনের যে তত্ত্ব তার মধ্যে ত্রুটিগুলো কি না, ত্রুটিগুলো তেমন কিছু না। ডারউইন ওই যে ছোটো ছোটো ভেদগুলোর ওপর খুব জোর দিয়েছেন, কিন্তু লক্ষ্য করা গেছে ওই ভেদগুলোই বংশ পরম্পরায় সবসময় কি হয় না? সঞ্চালিত হয় না। অভিব্যক্তিতে তাদের কোনো ভূমিকা নেই। এখানে একটা ডারউইনের ত্রুটি। আর ডারউইন কোষ, জনন এগুলো সম্পর্কে বিশেষ কোনো কিছু বলতে পারেননি। ডারউইন পার্থক্যগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা ব্যাখ্যা দিতে পারেননি। তিনি মিউটেশন, ক্রোমোজোমের যে পরিবর্তন হয়, হঠাৎ জিনগত পরিবর্তন, সেটাকে তিনি প্রকৃতির খেলা বলে গেছেন। তার ব্যাখ্যা কে দিয়েছে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগো দ্য ভ্রিস। এই মিউটেশন হচ্ছে ক্রোমোজোমের জিনের পরিবর্তন, হঠাৎ পরিবর্তন। এটা ডারউইন কী করে যেতে পারেননি? ব্যাখ্যা দিতে পারেননি। ল্যামার্কবাদ আর ডারউইনবাদের পার্থক্য আছে, পার্থক্যটা পড়ে ফেলবে। এত অবধি আমি পড়ালাম। এর পরের ভিডিওতে আমি এই অভিব্যক্তি যে হয়েছে তার সপক্ষে, এই যে বিজ্ঞানীরা যে বলে গেছেন তার সপক্ষে অনেক প্রমাণ আছে, সেই প্রমাণগুলো পড়াবো। ঠিক আছে? এত অবধি আশা করি ডারউইন বুঝতে পেরেছিস। একটু বইটা সামনে নিবি 7টার, আরও ভালো করে বোঝা যাবে। ঠিক আছে? চলো, ফিডব্যাক জানাবে। কেউ জানাচ্ছ না কিছু, তার মানে পড়ছো না নাকি বুঝতে পারছি না। একটু জানাও, কোনো ভালো লাগলেও জানা, খারাপ লাগলেও জানা। তাহলে আমরা একটু কি পাই বলতো? ইন্সপিরেশন, মানে আর একটু মোটিভেট হতে পারি যে তোদের আরও ভালো ভালো কিছু দেবো। আমাদেরও দরকার হয় কিন্তু একটা ফিডব্যাকের। হ্যাঁ।